আসসালামু আলাইকুম সবাইকে। দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আমাদের ফার্স্ট ক্লাসটা মোটামুটি শেষ। এখন ফার্স্ট ক্লাসটা সেকেন্ড ক্লাসটা শুরু করার আগে ফার্স্ট ক্লাস এর সাথে সংযুক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখছি। এটা সলভ করা মাস্ট, এটা সলভ করা ফরজ। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এই কোশ্চেন গুলা ক্লাসের শুরুতে আগে সলভ করে আসি, তারপর আমরা ক্লাসের মধ্যে ঢুকি। ফার্স্ট কোশ্চেনটা দিয়ে খেয়াল করো, নিচের কোনটি বায়ু পরিবহনের অঞ্চল বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? তার মানে বলছে যে কোনটা নয়। আমরা জানি ট্রাকিয়া, ট্রাকিয়া একটা বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। ট্রাকিয়া থেকে কি সৃষ্টি হয়? ব্রঙ্কাস সৃষ্টি হয়। ব্রঙ্কাস থেকে দুই প্রকার ব্রঙ্কিওল তৈরি হয়, একটা হইতেছে আমাদের প্রান্তীয় ব্রঙ্কিওল, আর একটা হচ্ছে আমাদের শ্বসন ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওলটা বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত, বাট এই দেখো নামের সাথে আছে শ্বসন ব্রঙ্কিওল, তাহলে শ্বসন ব্রঙ্কিওলের সাথে শ্বসন নামটাই যুক্ত আছে। তাহলে এটা কোন অঞ্চলে অন্তর্ভুক্ত হবে? এটা আমাদের শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। তাহলে যেহেতু নয় বলছে, তাহলে অ্যান্সার হইতেছে ডি। ওকে ফাইন। 2 নাম্বার, অলফ্যাক্টরি কোষ থাকে কোথায়? আমি পড়াইছিলাম নাসারন্ধ্রেও থাকবে না, নাসাগলবিল দুইটা আগেই বাদ। নাসাগহ্বর নাকি ভেস্টিবিউল, দুইটা। এই জিনিসটা আমি বারবার বলছিলাম গত ক্লাসে যে আমাদের অলফ্যাক্টরি সেল এবং মিউকাস সেল থাকে হইতেছে নাসা গহ্বরে, আর ভেস্টিবিউলে কি থাকে? অনেক লোম থাকে। ভেস্টিবিউলে কি থাকে? অনেক লোম থাকে। এবং এই অলফ্যাক্টরি সেল, এই যে অলফ্যাক্টরি সেলটা, এই অলফ্যাক্টরি সেল কি করতেছে? অলফ্যাক্টরি কোষটা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করতেছে। কি নিতেছে? ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করতেছে। ওকে ফাইন। 3 নাম্বার, শ্বসনে ভূমিকা নেই কোনটির? আমি গত ক্লাসে বারবার করে চিল্লাইছি, ল্যারিংস তথা স্বরযন্ত্র। ল্যারিংস তথা কি জিনিস? স্বরযন্ত্র। এর কোনো শ্বসনে কোনো ভূমিকা নেই। এর শুধু কাজ হচ্ছে শ্বাসের পরিবর্তন, সরি, আমাদের স্বর নির্ণয় করা, স্বর তৈরি করা, অর্থাৎ সাউন্ড তৈরি করা। এবং 2 নাম্বার কাজ হচ্ছে আমার ঢাকনি হিসেবে কাজ করা। উপর একটা এপিগ্লটিস থাকে। ট্রাকিয়াতে কয়টি তরুণাস্থি থাকে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 16 থেকে 20টি টানা মুখস্থ। এটাকে বলতে হবে এটিএম করবা, একটানা মুখস্থ, একটানা মুখস্থ ডাইরেক্ট। কতটি? 16 থেকে 20টি। আচ্ছা, এরপর একটা প্রশ্ন বলছে, সেটা হচ্ছে দেখো, কোনটির মাধ্যমে ফুসফুস বক্ষ গহ্বরে যুক্ত থাকে? আজকে আমরা এটা পড়বো, এটা মাথায় রাখো। সেটা হচ্ছে পালমোনারি রুট। হাইলাম কি জিনিস? পালমোনারি রুট কি জিনিস? পালমোনারি লিগামেন্ট কি জিনিস? ব্রঙ্কাস কি জিনিস? প্রায় ব্রঙ্কাস তো আমরা জানি, সবই আজকের ক্লাসে আমরা জানবো। তাহলে এই যে 5টা এমসিকিউ এখানে দিছি, এই 5টা এমসিকিউ বললাম ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। মানব শ্বসন তন্ত্রের আমাদের সেকেন্ড পার্টটায়। সেকেন্ড পার্টটা ছিল আমাদের ফার্স্ট, সেকেন্ড পার্টের প্রথম যে ক্লাসটা, সেটা হচ্ছে আমরা করব ফুসফুস নিয়ে। আচ্ছা, ফুসফুসের গঠন। ফুসফুস, ফুসফুস বা ইংলিশে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লাংস। তাহলে ফুসফুস বা লাংসের যখনই তুমি সিকিউ প্রশ্নটা এখানে আসতে পারে, বাট লেস ইম্পর্টেন্ট। দুইটা স্টার দেওয়া যায়, আসলেও আসতে পারে, বাট লেস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফুসফুস বা লাংস হইতেছে মানব দেহের প্রধান শ্বসন অঙ্গ। তোমার সিকিউ লেখার প্রথম লাইনটাই হবে এইটা, যে মানব দেহের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে, শ্বসন অঙ্গ কোনটি? শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। তাহলে ফুসফুসের, তো আমরা সবার প্রথমে সবার প্রথমে বাহ্যিক গঠনটা একটু জানবো। ফুসফুসের তো দুইটা গঠন, একটা হচ্ছে বাহ্যিক গঠন, একটা হচ্ছে বাহ্যিক গঠন, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। তো বাহ্যিক গঠনটা আমরা একটু ফার্স্ট অফ অল জানি, বাহ্যিক গঠনে কি কি পাই। তো আমরা সেই ছোট আগের গত ক্লাসে পড়াটা একটু জাস্ট রিক্যাপ করি, যে আমাদের এখান থেকে ট্রাকিয়া সৃষ্টি হয়েছিল, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস সৃষ্টি হয়েছিল, এবং ব্রঙ্কাসের পরে যায় আমাদের ফুসফুসটা তৈরি হয়েছিল, তাই না? এইভাবে ব্রঙ্কাসের পরে যায় আমাদের ফুসফুসটা তৈরি হয়েছিল। তাহলে ফুসফুসটা একটু ছোট করে আঁকে ফেলে, আমাদের বুঝতে সুবিধা হবে। ফুসফুসটা বুঝতে সুবিধা হবে অনেকটা। এইভাবে ফুসফুসটা থাকে, যদিও একটু ছোট হয়ে গেছে, তারপরেও আমরা যখন মার্ক করবো, আমরা চেষ্টা করব একটা খাতার মিনিমাম অর্ধেক পেজ জুড়ে ছবিটা আঁকতে, যদি সিকিউতে আসে। ঠিক আছে? ছবিটা আমাদের কি হবে? মিনিমাম অর্ধেক পেজ জুড়ে আমাদের ছবিটা আঁকতে হবে। এখন আমরা জানি বাহ্যিক গঠনের বেলায় ফুসফুসে দুইটা আমাদের ফুসফুস আছে, অর্থাৎ ফুসফুস হচ্ছে এক জোড়া। একটা হইতেছে রাইট সাইড আর একটা হইতেছে লেফট সাইড। একটা হচ্ছে রাইট সাইড আর একটা হচ্ছে লেফট সাইড। তাহলে এইটা হচ্ছে আমার রাইট সাইডের ফুসফুস আর একটা হচ্ছে লেফট সাইডের ফুসফুস। তাহলে আমরা বাহ্যিক গঠনে পাইলাম যে এক জোড়া ফুসফুসে, যেটা রাইট সাইড ফুসফুস, যেটা রাইট সাইডের ফুসফুস সেটা টোটাল লোব থাকে হইতেছে 3টি।
তিনটি লোব থাকে। লোব আসলে কি জিনিস? এই যে লোব, এই যে লোব অর্থাৎ ভাগ, ফুসফুসের কিছু ভাগ থাকে, এটাকে আমরা বলি সেটা হচ্ছে আপার লোব, আপার লোব, মিডিল লোব, সুপিরিয়র লোব, মিডিল লোব এন্ড ইনফিরিয়র লোব। আর এই পাশে আমার যে লেফট সাইড, এই লেফট সাইডে লোব থাকে হইতেছে দুটি। লোব থাকে কয়টি? দুটি লোব থাকে। লোব মানে কি বলতেছে? এক একটা ভাগ, আর কিচ্ছু না, লোবটা এইভাবে থাকে। এটা তাহলে এটা উপরেরটা হচ্ছে সুপিরিয়র লোব, সুপিরিয়র মিন্স উপরে, ইনফিরিয়র মিন্স নিচে। তাহলে উপরের লোবটা গেল, নিচের লোবটাও গেল। এখন এই লোবগুলো আবার ছোট ছোট অনেকগুলা ভাগে বিভক্ত থাকে, অনেকগুলা ভাগে বিভক্ত থাকে। এইগুলাকে বলা হয় লোবিউল বা সেগমেন্ট। রাইট সাইডে টোটাল 10টি, টোটাল 10টি লোবিউল, টোটাল 10টি লোবিউল বা কি থাকে? সেগমেন্ট থাকে। সেগমেন্ট আর লোবিউল একই কথা। আর লেফট সাইডে টোটাল 8টি লোবিউল বা সেগমেন্ট থাকে। সেগমেন্ট গুলা এইভাবে অনেকটা এইভাবে সজ্জিত হয়। যেমন এই যে উপরের দিকে একটা, এই পাশে একটা, পাশে একটা, পাশে একটা, এইভাবে করে প্রায় রাইট সাইডে টোটাল কয়টা? 10টা সেগমেন্ট, আর লেফট সাইডে টোটাল কয়টা? 8টা সেগমেন্টে বিভক্ত হয়। এইভাবে প্রত্যেকটা ফুসফুসের অসংখ্য ছোট ছোট খণ্ডক থাকে, অসংখ্য ছোট ছোট খণ্ডক থাকে। যেরকম জিনিসটা আসলে যদি আরেকটু করে বোঝাই সুন্দর করে, একটু জাস্ট একটু একটা নোট করবা, জাস্ট একটা ছোট একটা নোট একটু বোঝার জন্য। সেটা হইতেছে, আমরা বললাম গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা? সেটা হচ্ছে অ্যালভিওলার থলি। আমি যদি গত ক্লাসের স্লাইডে একটু যাই, গত ক্লাসে একটু স্লাইডের উপরের দিকে যাই, এই যে ছবিগুলো দেখতেছো, এই যে প্রত্যেকটা, এই একটা অ্যালভিওলার থলি, তারপরে এই একটা অ্যালভিওলার থলি, এই একটা অ্যালভিওলার থলি, এইভাবে অসংখ্য অ্যালভিওলার থলি, তার মানে অনেকগুলো অ্যালভিওলার থলি। তার মানে আমি এখানে লিখতে পারি সেটা হচ্ছে অ্যালভিওলার থলির ইংলিশ নাম হচ্ছে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার স্যাক। তাহলে বলতে পারি অনেকগুলো অ্যালভিওলার স্যাক বা এন সংখ্যক অ্যালভিওলার স্যাক মিলে তৈরি করে হইতেছে এক একটা সেগমেন্ট। এক একটা কি জিনিস? এক একটা সেগমেন্ট তৈরি করে, বা এক একটা লোবিউল তৈরি করে, অনেকটা লোবিউল তৈরি করে। এইভাবে আবার অনেকগুলা লোবিউল মিলে, অনেকগুলা লোবিউল মিলে কি তৈরি করে? এক একটা লোব তৈরি করে। এইভাবে তিনটা লোব মিলে তৈরি করে হচ্ছে রাইট সাইডের ফুসফুস, আর বাকি দুইটা লোব মিলে তৈরি করে হচ্ছে লেফট সাইডের ফুসফুস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক কিছু কথা, এটা আমাদের জানতে হবে। এখন রাইট সাইডের ফুসফুসটা সৃষ্টিকর্তা এভাবে তৈরি করছেন যে এই যে রাইট সাইডের ফুসফুস, সেই রাইট সাইডের ফুসফুসের টোটাল ওজনটা একটু বেশি, 625 গ্রাম। মাথায় রাখো, কত গ্রাম? 625 গ্রাম। আর লেফট সাইডের ফুসফুসটা হচ্ছে 565, অর্থাৎ 565 গ্রাম। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস তুমি একটু দেখতে পারতেছো যে আমি এই যে এই পাশের চিত্রটার দিকে একটু লক্ষ্য করো, আমি একটু আর একটু জুম করি, জুম করলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইদিকে একটু আমরা একটু লক্ষ্য করি যে এই যে জায়গাটা, এই জায়গাটায় আমি একটা খাঁজ দিছি, এই জায়গাটায় আমি একটা খাঁজ দিছি, তাই না? তার মানে এখানে একটা ছোট খাঁজের মতো জায়গা তৈরি হয়েছে, এটা কি একটা খাঁজ? খাঁজ। এই খাঁজের ইংলিশ নাম হচ্ছে নচ। ইংলিশ নামটা কি? নচ। এইখানে খাঁজটা সৃষ্টিকর্তা কেন দিচ্ছে জানো? আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অর্গান হইতেছে হার্ট। এই হার্টটা বললাম, এই হার্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে এই অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা এই খাঁজের মধ্যে বসে যায়, খাঁজের মধ্যে বসে যায়। এই জন্য এই খাঁজটাকে বলা হয়, এই জন্য এই খাঁজটাকে বলা হয় হইতেছে হৃদখাজ। হৃদখাজ বা ইংলিশে যেটাকে বলে সেটা হচ্ছে কার্ডিয়াক নচ। কি বলা হয়? কার্ডিয়াক নচ, NOTCH। এই নচের বাংলাই হইতেছে খাজ, আর কিচ্ছু না। তাহলে এই যে হৃদখাজ বা কার্ডিয়াক নচ, এটা কোন ফুসফুসে পাওয়া যায়? রাইট সাইডে না লেফট সাইডের? এই যে লেফট সাইডের ফুসফুসে। এটা গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, তুমি পড়বা, মুখস্থ রাখতে হবে। আমি যা বলতেছি এগুলি বললাম, মাথায় নিয়ে তুমি যদি লিখে দিয়ে আসতে পারো, সিকিউ এর জন্য মোর দেন এনাফ। আমরা পড়তেছি বাহ্যিক গঠন। এখন বাহ্যিক গঠনে আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হইতেছে প্রত্যেকটা জিনিসের একটি আবরণ থাকে, ঠিক একইভাবে ফুসফুসের একটা আবরণ থাকে, এবং সেই আবরণটা দ্বিস্তর। একটা স্তর ফুসফুসের ঠিক উপরের দিক, ঠিক ঘেঁষে ঘেঁষে থাকে, ফুসফুসের সাথে একদম লেপ্টে থাকে, একদমই ফুসফুসের যেই প্রাচীরটা আছে, সেই ফুসফুসের প্রাচীরটার সাথে একদম কি হিসেবে থাকে? একদম লেগে থাকে, এই যে একদমই লেগে থাকে। আর
ঠিক এরপরে আবার আর একটা লেয়ার থাকে। এইটা থাকে, প্রথম লেয়ারটার উপরে একটা জায়গা থাকে, একটা ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্থানের উপরে আবার আর একটা লেয়ার থাকে। এই এই যে দুইটা স্তর মিলে একটা পর্দা তৈরি করে, দুইটা স্তর মিলে কি তৈরি করে, একটা পর্দা তৈরি করে। এই পর্দাটার নাম হচ্ছে, পর্দাটার নাম তোমরা অলরেডি সবাই জানো, সেটা হচ্ছে প্লিউরা। কি? প্লুরা। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। তাহলে প্লুরার দুইটা স্তর, কয়টা স্তর? দুইটা স্তর আমরা দেখতে পাইতেছি। ভেতরের দিকে নীল কালারের যে স্তরটা দিছি, এই ভেতরের দিকের স্তরটা, ভেতর, এটা কি? ভেতর। এই ভেতরের দিকে স্তরটাকে বলা হয় হইতেছে, যেহেতু সেটা একটা অঙ্গের সাথে লেগে থাকতেছে, মেডিকেলের ভাষায় অঙ্গটাকে বলা হয় ভিসেরা। যত ইন্টারনাল, দেহের মধ্যে যত ইন্টারনাল অর্গান আছে, হার্ট, লিভার, লাং, ব্রেন, এদেরকে বলা হয় মেডিকেলের ভাষায় ভিসেরা। এই জন্য যেহেতু সেটা এই অঙ্গের সাথে, ফুসফুসের সাথে লেপ্টে আছে, এই জন্য এটাকে নামকরণ করা হয় হইতেছে ভিসেরাল প্লুরা বা প্লিউরা, একই জিনিস। আর বাইরের দিকে, আর বাইরের দিকে, বাইরের দিকে বললাম এই যে সবুজ কালারের যেই আবরণটা দিছি, এই সবুজ কালার আবরণটাও প্লুরাল, কিন্তু সেটা কি আছে? বাইরের দিকে আছে। অর্থাৎ বাইরে বলতে মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় প্যারাইটাল। প্যারাইটাল শব্দের অর্থ হচ্ছে গাত্রীয় বা বাইরে অবস্থিত। এটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লিউরা। ভালো কথা। এখন তুমি একটা জিনিস খেয়াল করতেছো যে এই যে ভিসেরাল প্লিউরা আমি আঁকলাম এবং প্যারাইটাল প্লিউরা আমি, ছবিটা একটু লক্ষ্য করো, ছবিটা একটু লক্ষ্য করো, আমি একটা জিনিস একটু বুঝাই। সেটা হচ্ছে এই দুইটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটা বললাম ফাঁকা নাই, এইখানে এক প্রকার ফ্লুইড দ্বারাই ফাঁকা জায়গাটা পূরণ করা হয়। সৃষ্টিকর্তা এর মধ্যে এক প্রকার ফ্লুইড অর্থাৎ তরল পদার্থ দিয়ে দিছেন। এই যে প্যারাইটাল প্লিউরা এবং ভিসেরাল প্লিউরা, এটাকে এর ভিতর এক প্রকার কি দিছেন? ফ্লুইড দিয়ে দিছেন। একে বলা হয় হইতেছে সেরাস ফ্লুইড। একে কি বলা হয়? সেরাস ফ্লুইড, ফ্লুইড বা প্লুরাল ফ্লুইড, একই জিনিস, ঠিক আছে? এই নামটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দুইটা স্তর থাকে, ভেতরটাকে বলা হয়, সহজ কথা, ভেতরের ভ, ভিসেরার ভ। সহজ জিনিস, তাই না? একদমই সহজ জিনিস, জাস্ট আমাদের একটু মাথায় রেখে পড়তে হবে, আর কিছু না। আচ্ছা, তাহলে প্যারাইটাল প্লিউরা আর একটা হচ্ছে ভিসেরাল প্লিউরা। দুইটার মাঝখানে থাকতেছে হইতেছে আমাদের সেরাস ফ্লুইড। দুইটার মাঝখানে থাকতেছে কি? দুইটার মাঝখানে থাকতেছে সেরাস ফ্লুইড। এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমাদের মোটামুটি বাহ্যিক গঠন, মোটামুটি না পুরোটাই শেষ। তাহলে আমি যদি একটু রিক্যাপ করি বাহ্যিক গঠনটা, একটু আমি একটু রিক্যাপ করি। আহ বাহ্যিক গঠনটা একটু রিক্যাপ করি। ওকে ফাইন। এই যে হয়ে গেছে বাহ্যিক গঠনটা। যদি একটু রিক্যাপ করি, আমরা ফার্স্ট অফ অল পড়তেছি হতেছে আমাদের বাহ্যিক গঠন। বাহ্যিক গঠনটা রিক্যাপ করার সময় কি বলবো, যে প্রত্যেক আমাদের ফুসফুস হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ, যেটা দুইটা থাকে, অর্থাৎ এক জোড়া। ডান ফুসফুসটি তিনটি লোবে এবং বাম ফুসফুসটি দুটি লোবে বিভক্ত। ডান ফুসফুসের লোবিউল বা সেগমেন্ট থাকবে কয়টা? 10টা। আর বাম ফুসফুসে থাকবে 8টা। রাইট ফুসফুসের ওজন কত? 625 গ্রাম। লেফট সাইড তথা বাম ফুসফুসের ওজন হচ্ছে 665 গ্রাম। অনেকগুলো সেগমেন্ট, অনেকগুলো অ্যালভিওলার স্যাক মিলে কি করে? একটা সেগমেন্ট তৈরি করে। অনেকগুলো সেগমেন্ট মিলে একটা লোব তৈরি করে। এভাবে অনেকগুলো লোব মিলে একটা ফুসফুস তৈরি করে। এবং প্রত্যেকটি ফুসফুসের, প্রত্যেকটি সম্পূর্ণ ফুসফুসি, সম্পূর্ণ ফুসফুসি একটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে, যেটাকে কি বলা হয়? প্লুরা। এবং প্লুরার ভিতরের স্তরকে বলা হয় ভিসেরাল প্লিউরা, বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল প্লিউরা। এবং দুই প্লুরার মাঝখানে কি থাকে? এক প্রকার ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় সেরাস ফ্লুইড বা প্লিউরাল ফ্লুইড। এইটার কাজটা কি? এইটার কাজ হইতেছে, দেখো আমাদের লাংটা প্রতিনিয়ত সংকোচন প্রসারণ ঘটতেছে। সংকোচন প্রসারণ ঘটার কারণে যাতে সহজে সংকোচন প্রসারণ করতে পারে, কোনো প্রকার ঘর্ষণ না হয়, তার জন্যই এই প্যারাইটাল এবং ভিসেরাল ফ্লুইডের মধ্যে সৃষ্টিকর্তা এক প্রকার ফ্লুইড দিয়েছেন। অর্থাৎ সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন এবং প্রসারণ,
এই প্রসারণ সংকোচন প্রসারণ কি করার জন্য? সহজ করার জন্যই বললাম মোটামুটি মূলত ফ্লুইডটা দেয়া। এখন দেখো দুইটা কথা একটা আমাদের একটু সুন্দর করে বুঝতে হবে। আমি আরেকটু চিত্রের মধ্যে জুম করি, জুম করলে মোটামুটি আমরা একটু চিত্রের মধ্যে একটু সুন্দর করে বুঝতে পারবো। দেখো এই যে যেই জায়গা দিয়ে ব্রঙ্কাসটা ঢুকছে, আমি একটু এই যে ব্রঙ্কাসটা এখান থেকে ঢুকছে না, এই যে ছবিটা দেখো হলুদ করতেছি, হলুদ কালারে করতেছি, লাল কালারে করি, এই যে যেখান থেকে ব্রঙ্কাসটা ঢুকছে প্রকৃতপক্ষে ফুসফুসের মধ্যে, এই ব্রঙ্কাসের এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হইতেছে হাইলাম। এই জায়গাটাকে কি বলা হয়? হাইলাম। এখন এই যে টোটাল হাইলাম, আমি একটু নিচে চলে আসি, তাহলে হাইলাম কি জিনিস বোঝা গেছে? যেখান থেকে আমার ব্রঙ্কাসটা প্রবেশ করতেছে এটা হচ্ছে হাইলাম। শুধুমাত্র কি ব্রঙ্কাস? না ভাই, শুধুমাত্র ব্রঙ্কাস না। কেন আমার কেন আমার এখান থেকে পালমোনারি ভেইন যাবে না? পালমোনারি ভেইন কি বের হবে না? পালমোনারি একটা ভেইন বের হবে। সাথে সাথে মাথায় রাখতে হবে, পালমোনারি বললাম, আর্টারিও বের হবে, পালমোনারি আর্টারিও বের হবে। তাহলে তিনটে জিনিস বললাম হাইলাম দিয়ে আমরা পাচ্ছি। এখন আসো আমরা একটু হাইলাম নিয়ে অল্প একটু পড়াশোনা করব, তাহলে আমাদের বাহ্যিক গঠনটা শেষ। আমি তোমাকে বললাম যে এটা হইতেছে আমাদের হাইলাম, এটা হইতেছে আমাদের হাইলাম। হাইলাম অন্য কালার নেই। হাইলাম দিয়ে কি কি প্রবেশ করতেছে? হাইলাম দিয়ে প্রবেশ করতেছে ব্রঙ্কিওল, সরি ব্রঙ্কাস। হাইলাম দিয়ে কি পড়তেছে? ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ক্রোমোনালী। কি বলা হয়? ক্রোমোনালী। মাইন্ড ইট, কি বলা হয়? ক্রোমোনালী। এটা বললাম আলিউসারের বইয়ের তথ্য। ব্রঙ্কাস প্রবেশ করতেছে, সাথে সাথে প্রবেশ করতেছে আমাদের পালমোনারি ধমনী। কি? পালমোনারি, পালমোনারি ধমনী বা আর্টারি। পালমোনারি ধমনী বা আর্টারির সাথে সাথে আর একটা হচ্ছে পালমোনারি ভেইন, বা যেটাকে আমরা বলি পালমোনারি শিরা সংযুক্ত থাকে। এবং এই হাইলামের সাথে সাথে আর একটা জিনিস, কিছু ছোট ছোট পালমোনারি লিগামেন্ট থাকে। আমরা জানি লিগামেন্ট কি জিনিস, আমরা পরে আরো বেশি করে পড়বো। এই তিনটা জিনিস হাইলামের সাথে সংযুক্ত থাকে। ফুসফুসের যে পার্টটার সাথে সংযুক্ত থাকে তাকে আমরা বলি হাইলাম। আর এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস যেটা হাইলামের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হয় পালমোনারি রুট। পালমোনারি, এই চারটা জিনিসকে একত্রে কি বলে? পালমোনারি রুট। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, এই পালমোনারি রুটের মাধ্যমে, এই পালমোনারি রুটের মাধ্যমেই একটা ফুসফুস বক্ষগহ্বরে, ফুসফুস বক্ষগহ্বরে কিসে থাকে? ঝুলে থাকে। ফুসফুস বক্ষগহ্বরে ঝুলে থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট তথ্য। এই যে আমি এমসিকিউটা এখানে দিছিলাম না, এই যে এমসিকিউটা লাস্টের আমি পাইলাম না, যে কোনটির মাধ্যমে ফুসফুস বক্ষগহ্বরে যুক্ত থাকে? দেখো হাইলামটা হচ্ছে ফুসফুসের অংশ। হাইলাম কার অংশ? ফুসফুসের অংশ। বাট পালমোনারি রুট হইতেছে হাইলামের সাথে সংযুক্ত থাকে। তাহলে যুক্ত থাকবে কে? এই পালমোনারি রুটের মাধ্যমে। পালমোনারি লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে, বাট পালমোনারি লিগামেন্ট প্রকৃতপক্ষে পালমোনারি রুটেরই একটা অংশ। ঠিক একইভাবে ব্রঙ্কাস ও পালমোনারি রুটেরই একটা অংশ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এইটাই গেল হতেছে আমাদের টোটাল বাহ্যিক গঠন। তাহলে বাহ্যিক গঠন আমাদের শেষ। এখন আমরা একটু ঢুকে যাই অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠন আসলে প্রকৃতপক্ষে খুবই সোজা। অভ্যন্তরীণ গঠন 2 নাম্বার, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠন যখন আমরা লিখব, ফুসফুসের অভ্যন্তরীণ গঠন আসলে কি জিনিস? সিম্পল, সেটা হচ্ছে শ্বসন বৃক্ষ। কি জিনিস? শ্বসন বৃক্ষ লিখবো। এখন শ্বসন বৃক্ষ আমি বললাম অলরেডি আগের ক্লাসে পড়াই দিছি। আগের ক্লাসে বললাম আমরা আমরা অলরেডি পড়ছি। বলবো হ্যাঁ কিভাবে? ওই যে আমরা ব্রঙ্কাস থেকে, সরি ট্রাকিয়া থেকে শুরু করছিলাম, মনে আছে? যে ট্রাকিয়া, এই ট্রাকিয়াটা বিভক্ত হয়ে কিসে তৈরি হয়? প্রাইমারি ব্রঙ্কাস। আচ্ছা আমি একটু লিখি, সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাসে তৈরি হয়। আচ্ছা প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয় কিসে পরিণত হয়? লোবার ব্রঙ্কাস। মনে আছে তো? লোবার বা সেকেন্ডারি ব্রঙ্কাসে পরিণত হয়। আচ্ছা সেকেন্ডারি ব্রঙ্কাস আবার কিসে? টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাসে পরিণত হয়। সেগমেন্টাল ব্রঙ্কাসে পরিণত হয়। এবং সেই ব্রঙ্কাস থেকে তৈরি হয় হইতেছে প্রান্তীয় ব্রঙ্কিওল। কি তৈরি হয়? প্রান্তীয় ব্রঙ্কিওল তৈরি হয়। প্রান্তীয় ব্রঙ্কিওল থেকে আবার শাখা তৈরি হয়, সেটা কিসে পরিণত হয়? শ্বসন ব্রঙ্কিওল। কিসে? শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল। আচ্ছা এই শ্বসন ব্রঙ্কিওলের মাথায় যায়, মাথায় যে অনেকগুলা নালী তৈরি হয়, যেটাকে বলা হয়, কি বলা হয়? অ্যালভিওলার নালী। কি বলা হইতেছিল? অ্যালভিওলার, অ্যালভিওলার, অ্যালভিওলার নালী।
অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালীগুলা উন্মুক্ত হয় কোথায়? অ্যাট্রিয়ামে। উন্মুক্ত হয় কোথায়? অ্যাট্রিয়াম। এবং অ্যাট্রিয়ামের চারপাশে অনেক কি থাকে? অ্যালভিওলাস থাকে। অনেক কি থাকে? অ্যালভিওলাস থাকে। এইভাবে অনেকগুলা অ্যালভিওলাস মিলে কি তৈরি করে? একটা অ্যালভিওলার থলি তৈরি করে। অ্যালভিওলার থলি তৈরি করে। এভাবে তো আমি পরবর্তীতে পড়াইলাম না যে অ্যালভিওলার থলিগুলা মিলিত হয়ে কি তৈরি করে? অনেকগুলা লোবিউল। অনেকগুলা লোবিউল তৈরি করে। আর লোবিউল মানে কি? লোবিউল মানে হচ্ছে সেগমেন্ট, তাই না? অনেকগুলা সেগমেন্ট তৈরি করে। এভাবে অনেকগুলো লোবিউল বা সেগমেন্ট মিলে কি তৈরি করে? লোব তৈরি করে। এবং লোব থেকে পরবর্তীতে এক একটা ফুসফুস তৈরি হয়, তাই না? তাহলে এই জিনিসটাই প্রকৃতপক্ষে হচ্ছে শ্বসন বৃক্ষ নামে পরিচিত। এর সিকোয়েন্সটা মনে রাখা খুবই জরুরি, কারণ এটা একই সাথে যেরকম শ্বসন বৃক্ষ, এবং একই সাথে বলা যায় যে এটা হইতেছে বায়ু পরিবহনের গতিপথ, অর্থাৎ বায়ুর গতিপথ। আলটিমেটলি বললাম এইভাবেই গতিপথটা হবে যে ফুসফুস, ফুসফুস থেকে ট্রাকিয়া যাবে, তাহলে সরি ফুসফুস বলতেছি, ট্রাকিয়া গলা থেকে গলবিল থেকে নাসাগলবিল মুখগলবিল হয়ে ট্রাকিয়ায় প্রবেশ করবে। ট্রাকিয়া থেকে আলটিমেটলি সে অ্যালভিউলাসে যাবে। ঠিক আছে, এই জাস্ট এই কথাটুক বা এই যে সংক্ষিপ্ত যে আমি কথাগুলা বললাম সেটাই যদি বাংলা ভাষায় লিখে দিয়ে আসতে পারো, যদি সময় থাকে না, কারণ যদি এই সিকোয়েন্সটা যেটা আমি লিখছি সেটাও লিখে দিয়ে আসতে পারো, মোর 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 দেন এনাফ। এইটার মাধ্যমে আমাদের বললাম ফুসফুসের গঠন আমাদের শেষ। আমরা এখন চলে আসতেছি সেটা হচ্ছে ফুসফুসের কাজে। আচ্ছা, তাহলে আমাদের ফুসফুসের কাজে চলে আসা যায়। ফুসফুসের অসংখ্য কাজ, আমরা কাজটা বই থেকে পড়বো। কাজটা আমরা বই থেকে পড়বো। দেখা যাক আমাদের কাজটা কি আছে। অ্যালভিউলাস ফুসফুসের গঠন, ফুসফুসের কাজ, শ্বসনতন্ত্রের কাজ। আচ্ছা, এই কাজটা বললাম, সরি, এই কাজটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার দেওয়া যায় ফুসফুসের কাজ। ঠিক আছে, টোটাল কাজটা খুবই কমন সেন্স। ফার্স্ট কাজ সেটা হচ্ছে মানুষের প্রধান শ্বসনাঙ্গ, আমি এতক্ষণ ধরে চিল্লাইলাম, তাহলে আমরা এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফুসফুসে অ্যালভিওলার ব্যাপন প্রক্রিয়া গ্যাস গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তথা বিনিময় ঘটে, এটা বললাম সবাই লিখতে পারবো। কিন্তু এখান থেকে একটা এমসিকিউ হয় কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। এটা বই দেখে কেন পড়াইতেছি? কারণ এটা একই সাথে সিকিউ, এটা একই সাথে সিকিউ এবং একই সাথে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। 2 নাম্বার সেটা হচ্ছে দেহ থেকে শ্বসন বর্জ্য কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে। এবং একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বললাম কি জিনিস? একটা অ্যাসিডিক জিনিস, খেয়াল করো, অ্যাসিডিক জিনিস। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বাইরে যায় তাহলে কার পিএইচ বললাম কমে যাবে। তো এই কার্বন ডাই অক্সাইড নির্গত করার মাধ্যমে ফুসফুস দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে। কাজগুলা লিখে রাখো, কারণ এটা এক্সেপশনাল কাজ, পিএইচ ও নিয়ন্ত্রণ করে। তো পিএইচ আবার দেহের মধ্যে একটা সাম্যতা বজায় রাখে, যেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। যেটাকে কি বলা হয়? হোমিওস্ট্যাসিস। তাহলে এই হোমিওস্ট্যাসিস বজায় রাখার জন্য ফুসফুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু কি তাই না, এই যে টোটাল ফুসফুস, এই ফুসফুস বললাম দেহ থেকে অ্যারাউন্ড 400 মিলিলিটার থেকে 600 মিলিলিটার পানি বের করে দেয়। এই যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, শুধু কি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি? নো, কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে আমরা পানিও ত্যাগ করতেছি। যার কারণে পানি যখন তুমি ত্যাগ করবা তাহলে পানি সাম্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফুসফুস। পানি কি শুধু কি পানি যাবে? না, পানি মানেই তুমি মাথায় রাখবা যে পানি যেখানে তাপ সেখানে, তাই না? স্বাভাবিকভাবেই তোমরা যদি, আমরা যদি এখন গরম করতেছি, গরম লাগতেছে, পানি খাইতেছি, ফর হোয়াট? কারণ এই যে পানি যখন বের হয়ে যাবে তখন বললাম সেই দেহ থেকে তাপটা নিয়েই বের হবে। এবং একই সাথে আমরা জানি যে ট্রাকিয়ার উপরের দিকে ষড়যন্ত্র থাকে যেটা শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে। ফুসফুস বিভিন্ন ধরনের প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট সংশ্লেষণ করে। সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে লাস্টের 3টা পার্ট বলবো। ইমিউনোগ্লোবিলিন ক্ষরণ করে। ইমিউনোগ্লোবিন কি এটা আমরা পরে জানতে পারবো। এটি একটি অ্যান্টিবডি, এটা আমাদের প্রতিরক্ষা তথা দেহের ইমিউন সিস্টেমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপাতত জাস্ট মনে রাখো। এবং এই পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট, টিস্যু সেরোটোনিন এবং হিস্টামিন ক্ষরণ করে। সেরোটোনিন এবং হিস্টামিন ক্ষরণ করে। সেরোটোনিন এবং হিস্টামিন ক্ষরণ করে। লাস্ট অফ অল ব্র্যাডিকানিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণেও দেহ থেকে অপসারণও করে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট অফ অল 8 নাম্বার কাজটা মাথায় রাখবা। 8 নাম্বার কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন 1, এই অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন
টু তে পরিণত করে কে? ফুসফুস। এটা কি জিনিস এটা আমরা পরে বুঝবো, আপাতত পড়ার দরকার নাই। আপাতত মুখস্থ করে যাও, জাস্ট আপাতত মুখস্থ করে যাও, এটা আমরা পরবর্তী অধ্যায়ে যে আমরা পড়বো, বিশেষ করে আমাদের যখন কিডনির অধ্যায়টা পড়বো সেটা সেখানে এই জিনিসটা লাগবে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম বলে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা তখন এটা বুঝবো, আপাতত বোঝার জন্য জাস্ট মুখস্থ রাখো। অ্যাঞ্জিওটেনসিন ওয়ান এবং অ্যাঞ্জিওটেনসিন টু, অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন এক কে অ্যাঞ্জিওটেনসিন টু তে পরিণত করে কে? ফুসফুস। তাহলে ফুসফুসের প্রত্যেকটা কাজই বুঝে পড়লে মোজ দেন না, জাস্ট দুইটা কথা মুখস্থ রাখতে হবে: সেরোটোনিন এন্ড হিস্টামিন, সাথে কি প্রোস্টাগ্ল্যান্ডিনস এন্ড ব্র্যাডিকাইনিন। এই রাসায়নিক পদার্থগুলো সংশ্লেষণ করে এবং দেহ থেকে বিমুক্ত করে কে? ফুসফুস। আর এখন তো আমাদের মোটামুটি টোটাল জিনিসটা পড়াই শেষ। আহ ফুসফুসের গতিপথে এরপরে আমাদের অ্যালভিওলাসের কার্যকরী কিছু অ্যালভিওলাস কথা কথা আছে। অ্যালভিওলাসের ক্লাসটা আমি পরবর্তীতে রেকর্ড করব। অ্যালভিওলাসের বিষয়টা যেটা হয় সেটা, তার আগে আমি একটু আরেকটু নিচে আসি। সেটা হচ্ছে, আমি আগেই বলছিলাম যে মানব শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ সমূহের কাজ, এটা আমি অ্যালভেলাস একটু পরে আসতেছি। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ সমূহের নাম এবং কাজ, এমসিকিউ এর জন্য এই ছকটা ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস। এই এমসিকিউ এর জন্য এই ছকটা ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রত্যেকটার কাজ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটার কাজ আমাদের করতে হবে। লাস্ট অফ অল দেখো, শ্বসনতন্ত্রের কিছু কাজ দিছে, শ্বসনতন্ত্রের কিছু কাজ দিছে। এই কাজগুলো, এই যে এই লাইনটা, এগুলো আমি উপরের দিকে লিখে আসছি, 400 থেকে 600 বের করে দেয়। আচ্ছা, লাস্ট অফ অল তাপ নিয়ন্ত্রণ, প্রত্যেকটা জিনিসে বলে আমাদের বেসিক পড়াশোনা আমরা জানি যে শ্বসন, গ্যাস বিনিময়, শক্তি উৎপাদন, পানি সাম্য, তাপ নিয়ন্ত্রণ, অ্যাসিড ও ক্ষারের সাম্যতা, এই যে কার্বন ডাই অক্সাইডের কথা একটু আগে বললাম সেটাই এখানে বলছে, আর কিচ্ছু না। শব্দ উৎপাদন এবং এই যে আমি হোমিওস্ট্যাসিসের কথা বললাম সেটাই এখানে বলছে, সেম জিনিস। অর্থাৎ শ্বসনতন্ত্রের কাজ এক্সেপশনালি তোমার আলাদা করে মুখস্থ করতে হবে না, ফুসফুসের যাই কাজ, শ্বসনতন্ত্রের কিছু কাজ। উদ্বায়ী গ্যাস সমূহ নিষ্কাশন করবে কে? ফুসফুসের মাধ্যমে। দূষিত পদার্থের প্রবেশ রোধ, হরমোন ও আয়ন ঘনত্ব। হরমোন আমরা পড়লাম, আমরা সেরোটোনিন পড়লাম, হিস্টামিন পড়লাম, এগুলি হলো একটা হরমোন। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো পরবর্তী অধ্যায়ে, যে আপাতত জাস্ট মুখস্থ রাখবো, ঠিক আছে? এই পর্যন্ত হইতেছে আমাদের শ্বসনতন্ত্রের ফার্স্ট ক্লাস, যে অর্থাৎ ফুসফুসের যে সংক্রান্ত যে ক্লাসটা ছিল সেটা হয়ে গেছে। হয়েও শেষ হয়েও আমাদের কিছু জিনিস একটু বাকি আছে, সেটা হচ্ছে, দেখো আমাদের ফুসফুসের গঠন একটা পার্ট, আর একটা হচ্ছে অ্যালভিওলাসের একটা পার্ট। অ্যালভিওলাসের পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আলাদা ক্লাস রেকর্ড করবো। এখন দেখো, সেটা হচ্ছে শ্বাস পেশি। শ্বাস পেশিটা পড়াটা জরুরি। সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় আমাদের কিছু পেশির সাহায্য প্রয়োজন হয়, পেশির কার্যক্রম প্রয়োজন হয়, এই জন্য এগুলো হয় শ্বাস পেশি, ঠিক আছে? আচ্ছা, আমরা এই টোটাল জিনিসটা সুন্দর করে একটু রিডিং করবো। আমি তোমাদের মেইন জিনিসটা একটু বুঝাইতেছি, এটা আমরা কি করব, সুন্দর করে একটু রিডিং করব। এখন আসো আমাদের ক্লাস আহ ঢুকি, ভেতরে ঢুকি। সেটা হচ্ছে শ্বাস পেশি। টপিকটার নাম কি? শ্বাস পেশি। বা ইংলিশে যদি আমি একটু লিখি, সেটা হচ্ছে রেসপিরেটরি মাসেল। প্রধানত অনেক ধরনের শ্বাসপেশি আছে, তবে মেইনলি শ্বাসপেশি বলতে আমরা দুইটা পেশিকে বুঝি। একটা পেশি হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। একটা কি পেশি? ইন্টারকোস্টাল পেশি। এবং আর একটা হইতেছে আমাদের ডায়াফ্রাম। এখন একটু আমাদের একটু জাস্ট বোঝা যায়, ঠিক আছে? চিত্রটা একটু আমরা একটু বুঝি, আমরা একটু চিত্রের দিকে নজর দিই। সেটা হচ্ছে যে আমাদের বুকের সামনে, আমরা চলন অঙ্গ চালনা পড়ার সময় এটা আরেকটু ভালোভাবে বুঝবো, জাস্ট একটু ইমাজিন করো। সেটা হচ্ছে বুকের সামনে ছোট একটা হাড্ডি থাকে, ঠিক আছে? ছোট একটা হাড্ডি থাকে, এটা তোমরা বুকের সামনে ধরলেই বুঝতে পারবা। হাড্ডিটাকে বলা হয় হইতেছে স্টারনাম। কি বলা হয়? স্টারনাম। এখন এই স্টারনামের উপরের দিকে সংযুক্ত থাকে হচ্ছে ক্লাভিকল, এবং এর নিচ দিক থেকে হইতেছে আমাদের রিবস বা পরশুকাগুলা সংযুক্ত হয়ে থাকে। ঠিক আছে?
অনেকটা এইভাবে সংযুক্ত থাকে। ঠিক সেম পাশ, এটা আমি রাইট সাইডের পাশটা আঁকছি, ঠিক সেম পাশ লেফট সাইডের পাশে বললাম থাকে। তো দেখো, তাহলে এইটা হইতেছে আমাদের সেই স্টারনাম, এইটা হইতেছে আমাদের ক্লাভিকল, আর এইটাকে মেডিকেলের, এটাকে ইংলিশ নাম হচ্ছে রিবস, বাংলায় দেখবা সেটাকে লেখা হতেছে পরশুকা। তাহলে এই প্রত্যেকটা জিনিসেরই মেডিকেল একটা টার্ম থাকে। মেডিকেলে এই পরশুকা বোঝাইতে নামকরণ করা হয় কোষ্ঠ। যেখানে কোষ্ঠ প্রিফিক্সটা সংযুক্ত থাকে আমরা বুঝে নিই সেখানে এই পরশুকা বা রিপস রিলেটেড কোনো কিছু আছে। অর্থাৎ রিপস এর একটা মেডিকেল ভার্সন হইতেছে কোষ্ঠ। রিপস একটা ইংলিশ ভার্সন, এটার মেডিকেল ভার্সন হচ্ছে কোষ্ঠ। তাহলে একটা কোষ্ঠ, এটা হইতেছে রিবস ওয়ান, আর এটা হইতেছে রিবস টু, এটা হইতেছে আর টু। তাহলে দুইটা কোষ্ঠের মাঝখানে এটাকে কি বলা হয়? ইন্টার কোষ্ঠ। ইন্টার কোষ্ঠ। তাহলে এই দুইটা কোষ্ঠ, যেরকম আমরা স্কুলের ফুটবল খেলতাম আগে, স্কুল টিমে আমিও খেলছি, সেটা হচ্ছে ইন্টার স্কুল ফুটবল ম্যাচ। তাহলে এই যে দুইটা জায়গা, যে একটা হচ্ছে একটা কোষ্ঠ আর একটা কোষ্ঠের মাঝখানে দুইটা যে স্পেস থাকে, একটা কোষ্ঠ আর একটা কোষ্ঠের মাঝখানে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয় ইন্টার কোস্টাল স্পেস। সেটাকে বলা হয় ইন্টার কোস্টাল স্পেস। যে এই যে ফাঁকা জায়গাটা থাকে, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ইন্টার কোস্টাল স্পেস। ইন্টার কোস্টাল স্পেস, সেটা কি বলা হয়? ইন্টার কোস্টাল, ইন্টার কোস্টাল স্থান বা ইন্টার কোস্টাল স্পেস, যেহেতু ফাঁকা জায়গা। এখন এই ফাঁকা জায়গাটা প্রকৃতপক্ষে ফাঁকা থাকে না। এই ফাঁকা জায়গাটা মাসেল দ্বারা পূর্ণ থাকে। তুমি যদি এখন এই পাশে বুকের পাশে হাত ঢুকাও, হাত কি ঢুকে যাবে? না, এখানে একটা মাসেল থাকে। মাসেল গুলা এইভাবে সজ্জিত হয়, মাসেল গুলা এইভাবে সজ্জিত থাকে, রিপসের উপর নিচে হয়ে এইভাবে প্রত্যেকটা মাসেল সংযুক্ত থাকে। ঠিক আছে, এই একটা ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল মাসেল, প্রত্যেকটাই হইতেছে একটা ইন্টারকোস্টাল মাসেল। প্রত্যেকে একটা ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এই জিনিসটা হইতেছে আমাদের একটা ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেল, তাহলে ইন্টারকোস্টাল মাসেল কি জিনিস বোঝা গেছে? ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। এখন এই পেশি বললাম একটা না, প্রকৃতপক্ষে এই পেশিগুলা তিনটা লেয়ারে সজ্জিত থাকে। এর বাইরের দিকের পেশিটাকে বলা হয় হইতেছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এইটাই মেইনলি শ্বসনের কাজে লাগে। এরপরে হতেছে ইন্টারনাল, এরপরে হতেছে আমাদের ইন্টারনাল, ইন্টারনাল, এবং এরপরে হইতেছে আমাদের ইনার মোস্ট, এরপরে হইতেছে আমাদের ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, একদম ভেতরের দিকে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারকোস্টাল মাসেলটা পড়া হয়ে গেল। এটা বললাম একটা গুরুত্বপূর্ণ মাসেল ফর শ্বসন। এবং আমরা জানি যে বক্ষগহ্বর এবং নিচে হচ্ছে, এটা হচ্ছে বক্ষগহ্বর, এটা হচ্ছে বক্ষগহ্বর, এটা হচ্ছে বক্ষগহ্বর, বক্ষগহ্বর, আর এইটা হইতেছে নিচের দিকে থাকে হইতেছে আমাদের উদর গহ্বর। এই বক্ষগহ্বর আর উদর গহ্বরের মাঝখানে একটা পেশল পর্দা থাকে, অর্থাৎ একটা পেশি থাকে। সহজ কথা, একটা ধনুকের মতো বাঁকা আকৃতির একটা পেশি থাকে। এই পেশিটাকে বলা হয় হইতেছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম, ঠিক আছে। মূলত ইন্টারকোস্টাল পেশির এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশি, যেটা একদম বাইরের দিকে থাকে, তুমি যদি এখান থেকে কাটো দেখতে পাবা হতেছে, অর্থাৎ তুমি কাটলা এখান থেকে, এই যে এইভাবে করে কাটলা, এভাবে করে কাইটে তুমি একটা স্লাইস নিলা, স্লাইস নিয়ে দেখতে পাবা কি জানো? এই হইতেছে তোমার রিবস, নিচে আর একটা রিবস। ঠিক আছে, এই হইতেছে তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এটা কি? তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এইটা হচ্ছে তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর ঠিক একদম ভেতরের দিকে এটা হচ্ছে তোমার ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। দ্যাটস ইট, আর কিছু না। এই এক্স মাসেল, ইন্টারকোস্টাল মাসেল, আর এই যে টোটাল ডায়াফ্রাম, এই দুইটাকে আমরা বলছি সেটা হইতেছে হৃদপেশি, শ্বাসপেশি বা রেসপিরেটরি মাসেল। দ্যাটস ইট। আজকের মতো এই পর্যন্তই ক্লাস। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আহ
অ্যালভিওলাসের গঠনটা পড়বো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যেগুলি তথ্য পড়লাম এটাও সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাট অতটা না, মোস্টলি এমসিকিউ। বাট সিকিউ আসলেও আসতে পারে, এই জন্য ফুসফুসের গঠনটা সুন্দর করে পড়তে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।